13, 14, 15 এই তিনটে ইউনিট একসঙ্গে এর মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এখন এই যে তিনটি ইউনিট, এই তিনটি ইউনিটের একটিতে রয়েছে অ্যান্টি কলোনিয়ালিজম, end of colonization or decolonization, এবং শেষ যে ইউনিটটি সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনওর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু এই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট বা ঔপনিবেশিক বা উপনিবেশ শক্তির বিরোধী আন্দোলন, যার সূত্র ধরে ঔপনিবেশিকতার অবসান হয়েছিল বা ডিকলোনাইজেশন হয়েছিল, এবং যখন যে পর্বে হয় সেই পর্বটি আন্তর্জাতিক ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরবর্তী পর্যায়টি আমরা ডিকলোনাইজেশন হিসাবে অভিহিত করতে পারি, এবং এই সমকালে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার যে সকল দেশগুলি একসময় কলোনিয়াল বা ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, তারা একে একে স্বাধীন হয়ে যায়, এবং এই উদীয়মান যে রাষ্ট্রগুলি বা সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলি, সেগুলিকে ওই ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ডের থেকে পৃথক করার জন্য থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব এই তৃতীয় বিশ্বের নামকরণের পেছনে অনুন্নয়ন, দারিদ্র এবং সরকারের যে আর্থিক যে ক্যাপাসিটি বা বল, তার একটা বিশেষ একটা পরিচায়ক হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ড। অনুন্নয়ন, সোজা কথায় সর্বদিকে কৃষিক্ষেত্র, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই ভেঙে পড়া, নুয়ে পড়া, মুহ্যমান এই দেশগুলি হলো তৃতীয় বিশ্ব। তার কারণ কি? এই তৃতীয় বিশ্ব দীর্ঘ কাল ধরে ঔপনিবেশিক শক্তির অধীনে থেকে একেবারে নিঃশেষিত হয়ে গিয়েছিল। উদাহরণ আমাদের ভারতবর্ষ। ব্রিটেন তার প্রথম দিকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক যে কমার্শিয়াল অর্গানাইজেশন, তার মাধ্যমে এই দেশকে শাসন করেছে, এবং 1857
সিপাহী বিদ্রোহের সময় পর্যন্ত এই অবস্থা, এই ধরনের শাসন কাঠামো চলেছে। তারপর যখন মহারানীর সনদ বা কুইন্স প্রোক্লেমেশন জারি করা হলো, তারপরে সরাসরি রানীর নামে, ব্রিটেনের রানীর নামে, কুইন ভিক্টোরিয়ার নামে, তখন ব্রিটেন থেকে ডাইরেক্ট শাসনভার গ্রহণ করা হলো। কিন্তু সেই একই কলোনিয়ালিজম বা ঔপনিবেশিক শাসনের অধীনেই রইল। এর ফলে হয়তো কিছুটা উপকার রাজনৈতিক বা সাংস্কৃতিক, সামাজিক ক্ষেত্রে নানান সংস্কার করার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু শাসনের, ঔপনিবেশিক শাসনের কিন্তু অবসান হলো না। দীর্ঘদিন অত্যাচারিত হতে হতে এই সকল উপনিবেশ তারা নিজেদের অধিকারকে বুঝে নেওয়ার, অধিকার আদায়ের জন্য আন্দোলনে সামিল হয়েছিল। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যেখানে এই ঔপনিবেশিক শাসন ছিল, সেখানে কোনো না কোনো সময় আমরা এই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট দেখেছি। ভারতবর্ষের ক্ষেত্রে তার অনেক উদাহরণ আপনারা ইতিহাসের পাতায় পেয়েছেন, এবং এ সম্পর্কে যখন ইতিহাস সে আলোচনা করেছিলাম তখনও আমরা উল্লেখ করেছি যে কৃষক বিদ্রোহ কি করে, ট্রাইবাল যে সমস্ত ট্রাইবালরা ছিল তারা বিদ্রোহ করেছিল, এবং এইভাবে বিদ্রোহগুলো একটু একটু করে যখন তাদের যে ক্ষোভ সেটা দানা বেঁধে তারপরে এক সময় সেটা সিপাহী বিদ্রোহ নামে সেটা তার বহিঃপ্রকাশ হয়, তার আউটবার্স্ট হয়। এই 1857 সালে সিপাহী বিদ্রোহের পর থেকে আমরা দেখতে পাই যে একটু একটু করে ভারতবর্ষে জাতীয়তাবাদের স্ফুরণ হচ্ছে, এবং ন্যাশনালিজম বা জাতীয়তা বোধ, সাজাত্য বোধ গড়ে উঠছে। জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। এর পরবর্তী যে ইতিহাস সেটা আমরা এর আগেও আলোচনা করেছি, যে চরমপন্থী নরমপন্থীর যে বিভেদ, এবং তারপরে যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ডিসিশনকে কেন্দ্র করে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখছি চরমপন্থী আন্দোলন তীব্র আকার ধারণ করছে, এবং 1914-তে আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এই বিশ্বযুদ্ধ পর্যায়ে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করছেন। তাহলে একটা জিনিস, যে ভারতবাসী এবং অন্যান্য দেশের যে বিপ্লবীরা তারা যে আন্দোলনগুলি করেছিল, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট করেছিল, সেগুলো কিন্তু কেবলমাত্র তারা কিন্তু নিজেদের দেশের মধ্যে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চেয়েছিল, এবং যেখানেই এই ধরনের অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হয়েছে, যেখানেই
মানুষ, সংখ্যালঘু মানুষ, এবং তারা অত্যাচারিত হয়েছে, আমাদের জাতীয়তাবাদী নেতারা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এই যে বললাম, মহাত্মা গান্ধী তিনি কোথা থেকে ফিরছেন? তিনি সাউথ আফ্রিকা থেকে ফিরছেন। এই সাউথ আফ্রিকাতে তিনি যে সেখানকার মানুষের জন্য, যারা যে সমস্ত কালা আদমিরা যারা হোয়াইট মেনদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল, তিনি তাদের জন্য লড়াই করেছিলেন। তিনি তাদের এই শোষণের অবসানের জন্য তিনি তার আওয়াজ তুলেছিলেন। তাহলে তার অর্থটা কি? এর অর্থ হচ্ছে এই জাতীয় সেই সময়ের যে ঔপনিবেশিক বিরোধী আন্দোলন, সেগুলি ভারতবর্ষ সীমাকে অতিক্রম করে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, মোহনদাস করমচাঁদ গান্ধী নয়, আমরা দেখেছি বাল গঙ্গাধর তিলক, তিনিও বিদেশের নানান যে ইনসিডেন্ট তার প্রতি, এবং যখনই কোথাও যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যারা অত্যাচারিত, যারা নিপীড়িত হচ্ছে, তিনি তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এবং কমিউনিস্ট মুভমেন্ট যখন হলো, তখন আমরা দেখতে পাচ্ছি এখানকার যে কমিউনিস্ট লিডাররা তারা রাশিয়ায় যাচ্ছেন, এবং সেখানকার যে কমিউনিস্ট নেতা তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন, এবং একটা যোগসূত্র তুলে এইভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। শুধু তাই নয়, যখন চরমপন্থী আন্দোলন চলেছিল, সেই সময় আমরা যে পাঞ্জাবের যে আন্দোলন ছিল, সেই পাঞ্জাবের আন্দোলনে লালা হারদয়াল তিনি কিন্তু বিদেশের মাটি থেকে তিনি ভারতবর্ষের প্রতি সমর্থন জোগাড় করার চেষ্টা করেছিলেন। তাহলে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট এটা যদিও তার একটা স্থান সাপেক্ষ আছে, সেই স্থান সাপেক্ষ বিষয়টি কিন্তু সেই পরিধির মধ্যে, সেই জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যেই তারা সেটি সীমাবদ্ধ নয়। তারা কি করে, এই ধরনের জাতীয়তাবাদী বা বিপ্লবীরা তারা বাইরে থেকে তারা সমর্থন আদায়ের চেষ্টা করে, এবং প্রয়োজনে সেখান থেকে অস্ত্র সাহায্য তারা নিত, এবং সেই অস্ত্র দিয়ে তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করত। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা জানি। তাহলে এই যে একটা আইএনএর যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই এটাও তো একটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, এবং এই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট চালাতে গিয়ে কত মানুষ শহীদ হয়েছেন, নিজের জীবন বিপন্ন করেছেন, কিন্তু তারা পাশাপাশি তারা কিন্তু বিদেশের মাটিতে গিয়ে, যেমন বহু বিপ্লবী তারা ব্রিটেনে গিয়ে সেখানকার মানুষকে রিয়েলাইজ করানোর চেষ্টা করেছেন যে দেখো, তোমাদের সরকার আমাদের দেশে গিয়ে কি অত্যাচার করছে, এবং তারা তাদের সেখানকার মানুষের যে জ্ঞান চক্ষু উন্মীলিত করার চেষ্টা করেছিলেন, তাদেরকে সজাগ করার চেষ্টা করেছিলেন। এবং এই যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা, দীর্ঘদিনের সংগ্রাম, তারই ফলশ্রুতিতেই তো বিভিন্ন আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকার বিভিন্ন যে শোষিত
উপনিবেশগুলি তারা তো স্বাধীন হয়েছিল। তাহলে এই যে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, সেই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু একটা বিরাট একটা সন্ধিক্ষণ। কারণ এরপর এই দিকে দিকে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট আরো শক্তিশালী হয়। আমরা ভারতে দেখছি মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে একের পর এক ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। যদিও সেগুলি ছিল নন ভায়োলেন্সের উপর প্রতিষ্ঠিত, কিন্তু সারা ভারতবর্ষের উপর থেকে নিচু তলা পর্যন্ত যে অসংখ্য মানুষ সেখানে সামিল হয়েছিলেন, তাতেই বোঝা যাচ্ছে যে তারা কতখানি এই ব্রিটিশের শোষণ থেকে বেরিয়ে আসার জন্য তারা আগ্রহী। কারণ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায়, কে পড়িবে পায়। কোটি কল্প দাস থাকা নরকের প্রায়, কে নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই, কে স্বর্গসুখ তাই। এবং এই স্বাধীনতা অর্জনের জন্যই কিন্তু এই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট গুলি হয়েছে। একে একে গান্ধীজির নেতৃত্বে আমরা নন কোঅপারেশন মুভমেন্ট দেখেছি। আমরা এরপরে যার চরমতম পর্যায় হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, 42-এর ভারত ছাড়ো আন্দোলন। এবং এই ভারত ছাড়ো আন্দোলনের পরেই কিন্তু আমরা সেই সময়কালে যে নেতাজির পাশাপাশি যে নেতাজির যে মুভমেন্ট এবং আরো অনেক রয়্যাল ইন্ডিয়ান নেভির যে বিদ্রোহ, এবং তার পাশাপাশি এই 20-এর দশক থেকে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে একদিকে যেমন গান্ধীজির নেতৃত্বে নন ভায়োলেন্ট মুভমেন্ট হয়েছে, পাশাপাশি চরমপন্থী মুভমেন্টও কিন্তু সেই সময় ব্রিটিশকে একেবারে দিশেহারা করে দিয়েছিল। এর মধ্যে আমরা তার পূর্বে আমরা তো জানি যে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল, এদের বাঘা যতীন, এদের কথা জানি। এবং তার পরবর্তী পর্বে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে আমরা বিপ্লবী সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ওদিকে আমরা ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এদের কথা জানি। অর্থাৎ এই যে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, অর্থাৎ যেন তেন প্রকারেণ দেশ মাতৃকাকে বন্ধন মোচন, এবং এই যে উদগ্র স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু বহু উপনিবেশকে স্বাধীন করেছে। এবং এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যায়ে ডিকলোনাইজেশন এসেছে। কারণ এইসব ঔপনিবেশিক, কারণ আমরা জানি যে সারা পৃথিবীতে কলোনিয়াল যে পাওয়ার, যেটা 1500 শতক থেকে যদি শুরু হয়ে থাকে, সেখানে আমরা দেখেছি বিভিন্ন শক্তি, ব্রিটেন, ফ্রান্স, ডাচ, পর্তুগিজ, তারা কিন্তু সারা পৃথিবী জুড়ে তারা এই কলোনি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। কেন না, তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য আরো নতুন নতুন বাজার তৈরি করা, সেই বাজার তৈরি করতে গেলে উপনিবেশ স্থাপন করতে হবে, এবং সেই উপনিবেশের অর্থনীতিকে, কাঠামোকে ভেঙে তাকে নিজের উপযোগী, তাকে নিজের কাজে লাগানো, তার নিজের যে অর্থনৈতিক শক্তিকে আরো জোরদার করা, এই ছিল কিন্তু কলোনিয়াল শক্তির একমাত্র লক্ষ্য। এবং তারা তাদের লক্ষ্য পূরণ করতে সার্থক হয়েছিল।
কিন্তু যখন গণজাগরণ হলো সর্বত্র, এই যে আমরা যদি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কথা আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখব যে এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কাহিনী থেকে ভারতীয় বিপ্লবীরা তারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিল এবং কিভাবে তারা ব্রিটিশের থেকে তারা স্বাধীনতা লাভ করেছে সেটা ভারতীয় বিপ্লবীদেরকে অনুপ্রাণিত করেছিল। এইভাবে ডিকলোনাইজেশন অর্থাৎ কলোনাইজেশনের অবসান। সুতরাং এই যে পর্বটা 1939 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পরে যখন ডিকলোনাইজেশন হচ্ছে, তখন বিভিন্ন দেশ স্বাধীন হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে জানেন, আন্তর্জাতিক স্তরে একটা বিরাট পরিবর্তন হচ্ছে। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন তারা কিন্তু কোনোদিনই এই কলোনিয়ালিজমকে সাপোর্ট করতো না। আমেরিকা ছিল পুঁজিবাদী রাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু যখন ডিকলোনাইজেশন হলো তখন তারা খুব উজ্জীবিত হয়ে উঠলো। কেন? তার ফলে সেই সদ্য যে স্বাধীনতা প্রাপ্ত দুর্বল রাষ্ট্রগুলিকে নিজেদের অধীনে আনয়ন করা সহজ হবে। এবং আমরা দেখেছি এই ইউনিট পড়ে আপনারা দেখবেন যে রাশিয়া কিভাবে একটা ইউনিভার্সিটি তৈরি করেছিল, ইউনিভার্সিটি অফ দ্য টয়লার্স, এবং সেখানে অনেক বিপ্লবী নেতারা তারা সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। তার মধ্যে হোচিমিনের নাম বিশেষ করে উল্লেখযোগ্য। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই বিভিন্ন উপনিবেশে যাতে এই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট আরো বর্ধিত হয়, তার জন্য কিন্তু রাশিয়ার একটা, সোভিয়েত ইউনিয়নের একটা চেষ্টা সবসময় ছিল। এবং এই কারণে আমরা দেখছি ভারতীয় যে কমিউনিস্ট নেতাদেরও তারা সাহায্য করেছেন, আদর্শগতভাবে তাদেরকে সমর্থন জানিয়েছেন। আর এর ফলে কার মনে আতঙ্কের সৃষ্টি হলো? পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রর মনে। কারণ তার ধারণা হলো যে এর ফলে সোভিয়েত ইউনিয়ন আরো বেশি করে সমাজতন্ত্রকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সম্প্রসারিত করতে চাইছে। তখন মাঠে নেমে পড়ল আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের মনে হলো যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি তারা নিজেদের ভালো মন্দ বোঝার যে ক্ষমতা তারা অর্জন করতে পারেনি তখনো, কাজেই যেমন করে হোক তাদের ওকে ইনফ্লুয়েন্স করতে হবে এবং এই ইনফ্লুয়েন্সের জন্য তারা তার মাধ্যমে, থ্রু দ্যাট ইনফ্লুয়েন্স, তারা সেই আমেরিকা তাদের উপর প্রাধান্য প্রতিষ্ঠাও করতে পারবে। আমরা আগের দিনের আলোচনায় আমরা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল প্ল্যানের কথা আমরা বলেছিলাম। এবং এই ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল প্ল্যান, সেটা মার্শাল প্ল্যানের মাধ্যমে যে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলি ছিল তাকে সাহায্য দান করাই ছিল এর লক্ষ্য। আর ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে সমাজতন্ত্রকে রুদ্ধ করা ছিল আমেরিকার লক্ষ্য। তাহলে এর ফলে কি হলো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা মিত্র পক্ষে ছিল যে দুই শক্তি, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন,
তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের মধ্যে একটা বিচ্ছেদ হলো এবং যুযুধান দুই শক্তিতে তারা পরিণত হলো এবং ইউরোপকে কিভাবে দুটো শিবিরে আদর্শগতভাবে ভাগ করে নেওয়া যায় তার চেষ্টা তারা করতে শুরু করলো। তাহলে আমরা দেখছি অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট তো বহু যুগ ধরে চলেছিল এবং তার ফলস্বরূপ ডিকলোনাইজেশন হচ্ছে এবং ডিকলোনাইজেশনের ঠিক পরপরই তৃতীয় বিশ্বের অভ্যুদয় হচ্ছে এবং তারপরেই যে সেই যে একটা আবহ, সেই আবহে ঠান্ডা লড়াই বা ছায়া যুদ্ধের আবহ তৈরি হচ্ছে এবং আমেরিকা পশ্চিম ইউরোপের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে এবং সোভিয়েত ইউনিয়ন ইস্ট ইউরোপের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু এর আগের ক্লাসে আমি বলেছিলাম কিভাবে ধীরে ধীরে এই 80s এর এন্ড এবং 90s এর শুরুতে এই কোল্ড ওয়ারের পরিসমাপ্তি হচ্ছে এবং সেই সময় যেই সময় কোল্ড ওয়ারের শেষ পর্যায়ে তখন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার শীর্ষে ছিলেন মিখাইল গর্বাচভ এবং তার পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্ট এই যে নীতি দুটি এর ফলে রিস্ট্রাকচারিং অফ ইকোনমি এই একটা পর্যায় শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নে এবং তার সূত্র ধরে তিনি বুঝেছিলেন যে তাকে যদি উন্নয়ন করতে হয় তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাহায্য দরকার এবং তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে নানান রকম মিত্রতা চুক্তি স্থাপন করেছিলেন, তাদের মধ্যে একটা সমঝোতা বোঝাপড়া হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পেরেস্ট্রোইকা গ্লাসনস্টের সূত্র ধরেই কিন্তু যে সোভিয়েত ইউনিয়নের যে ইউনিয়নটা সেই ইউনিয়নের মধ্যে যে সব দেশগুলি ছিল সেগুলি একে একে স্বাধীনতা ঘোষণা করছে, এর ফলে সোভিয়েত ইউনিয়নটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই যে তাহলে এই যে সোভিয়েত ইউনিয়ন টুকরো হচ্ছে এবং এর পরেই কিন্তু আমরা দেখছি যে কোল্ড ওয়ারের এন্ড হচ্ছে। কেন কোল্ড ওয়ারের এন্ড হচ্ছে? এই কোল্ড ওয়ারটা ছিল দুটো রাষ্ট্রের মধ্যে, তাহলে যেখানে সোভিয়েত ইউনিয়ন যেখানে ভেঙে গেল এবং তার আর কোনো ক্ষমতাই রইল না, তাহলে তখন আর বাইপোলার রইল না। এতদিন ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুটো শিবির, কিন্তু এখন এই বাইপোলারিজমটা ভেঙে গিয়ে ইউনিপোলারিজম হয়ে গেল। অর্থাৎ এখানে সুপ্রিম পাওয়ার কে হলো না আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্রেরও যে ক্ষমতা বেশি দিন স্থায়ী হলো না, একক ক্ষমতা, সেটাও আগের দিন আলোচনা করেছি এবং এটা আমরা দেখিয়েছি যে এই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলি তারা ধীরে ধীরে যখন উন্নত হচ্ছে তখন তারাও তাদের একটা নিজেদের একটা স্বাধিকার সেখানে এই আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে চাইছে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাল্টিপোলারিজমের সূত্রপাত হচ্ছে এবং এই এশিয়াটিক কান্ট্রি থেকেই চীন একটা তৃতীয় শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে দেখুন যে একসময় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ছাড়া আর কোনো শক্তিধর রাষ্ট্র ছিল না, সেখানে চীন একটা থার্ড ফ্যাক্টরে কিন্তু পরিণত হচ্ছে এবং একে একে অন্যান্য
এশিয়াটিক, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো তারাও কিন্তু তাদের যে আগমন সেটা কিন্তু চেঞ্জ করছে এই মানচিত্রকে, পরিবর্তন করছে। কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা কি দেখেছি যে নেপোলিয়ন বোনাপার্ট যখন ফ্রান্সের সম্রাট ছিলেন তিনি তো অনেক জায়গা জয় করেছিলেন, কিন্তু তার যখন পতন হচ্ছে তখন কি হচ্ছে, তারপরে যে মিত্র শক্তি আবার ওটাকে রিঅ্যারেঞ্জ করছে এবং আগের অবস্থায় নিয়ে যাচ্ছে। তার মানে কি, আন্তর্জাতিক স্তরে মানচিত্রের যে পরিবর্তন সেটা কিন্তু সব সময় হচ্ছে। কারণ আমি আগের দিন কি বলেছি, বরাবরই বলছি যে এই ইন্টারন্যাশনাল রিলেশনস একটা লাইভলি সাবজেক্ট। কাজে পরিবেশের প্রয়োজনে মানচিত্র পরিবর্তন হচ্ছে, আদর্শের পরিবর্তন হচ্ছে। কোথাও ডেমোক্রেটিক নেতা থাকছেন, তার যখন পতন হচ্ছে তখন ডিক্টেটর আসছেন এবং সেই ডিক্টেটরের আগমনের সঙ্গে সঙ্গে আদর্শের পরিবর্তন, রাজনীতির পরিবর্তন, মানচিত্রের পরিবর্তন, নতুন নতুন দেশ জয় করা, নিজের অধিকার, নিজের পরিধিকে বিস্তার করা। এইভাবে যখন এই হলো ডিকলোনাইজেশন হলো এবং নতুন নতুন দেশগুলি আত্মপ্রকাশ করলো, তখন স্বাভাবিকভাবে মানচিত্রের পরিবর্তন হচ্ছে। যেমন খুব সহজ উদাহরণ, বিশ্বের অন্য কোনো দেশের দিকে যাচ্ছি না, ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল এবং একটা উপনিবেশ ছিল, কিন্তু যখন তখন তো পাকিস্তান ছিল না, কিন্তু যখন স্বাধীন হচ্ছে তখন সেটা হচ্ছে বিভক্ত স্বাধীনতা, অর্থাৎ ভারতকে মাঝখান দিয়ে টুকরো করে একটা নতুন রাষ্ট্রের উত্থান হলো। কি না, সেই রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদ লেগেই থাকলো এবং এখানে মেন ইস্যু কি, কাশ্মীর ইস্যু। তাহলে কাশ্মীর ইস্যুটা একটা মানচিত্র, এই যে প্রত্যেকটা দেশের একটা নিজস্ব মানচিত্র থাকে, তাহলে এই মানচিত্রে পাকিস্তান একটা জায়গা আলাদা হয়ে গেল। এবার কাশ্মীর কার মধ্যে থাকবে, ভারত কাশ্মীরকে নিজের মানচিত্রের মধ্যে দেখাচ্ছে, ওদিকে পাকিস্তান সেই কাশ্মীরের ওপর তার অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে, ওদিকে চীনের সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে ভারতের একটা বিবাদ হচ্ছে এবং সেখানে রিসেন্টলি চীন থেকে যে একটা মানচিত্র ঘোষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ভারতের কিছু অংশ চীনের মধ্যে শো করছে, যেটা ওদের এলাকা। যদিও আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি এটার প্রতিবাদ করছেন। একইভাবে কদিন আগে নেপাল থেকে একটা মানচিত্র প্রকাশ করা হয়েছে, সেখানে আবার তারা যে অঞ্চলটি দেখাচ্ছে সেটা আবার ভারতের মধ্যে। এই যে মানচিত্রের পরিবর্তন সেটা কিন্তু এই ডিকলোনাইজেশন এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। যাই হোক, এই যে কোল্ড ওয়ারের এন্ড হচ্ছে এবং ডিকলোনাইজেশন, কোল্ড ওয়ার তার এন্ড হচ্ছে এবং তখন নানান ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এই ব্লকের মধ্যে আমরা যেটা বলেছিলাম ইউনিপোলারিজম, কিন্তু এখন প্রথমে দেখুন বরিস ইয়েলসিন যখন এলেন রাশিয়াতে তখন কি হলো,
সেখানে রাশিয়ার নিজস্ব ফ্ল্যাগ উঠল, তার আগে কমিউনিজমের ফ্ল্যাগ ছিল। মানে এই যে আদর্শের পরিবর্তন, এক একজন নেতা আসবে, তার সঙ্গে সঙ্গে আদর্শের পরিবর্তন হবে। আবার যখন এখন পুতিনের নেতৃত্বে যখন রাশিয়া আবার উন্নতি হয়েছে, তার শক্তি বৃদ্ধি হয়েছে, তাহলে তো এখন আর একক রাষ্ট্র নয়। তাহলে এটা হচ্ছে একটা সময়ের অপেক্ষা, কখনো ইউনিপোলার, কখনো বাইপোলার, কখনো মাল্টিপোলার। এই ব্লকগুলো নানান ভাবে বিভিন্ন সময়ে তার পরিবর্তন হতে পারে। আবার কে কার সঙ্গে মিত্রতা করবে সেটাও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এটা কোনো সার্বজনীন সত্য নয়। যেমন যে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা একসময় হিটলারের বিরুদ্ধে তারা নিজেরা হাত মিলিয়েছিল, ঠান্ডা লড়াইয়ের সময় তারাই আবার যুদ্ধান শক্তিতে রূপান্তরিত হলো। আবার আমরা দেখছি যে ভারতবর্ষে আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি নির্জোট নীতি গ্রহণ করেছিলেন। এই নির্জোট নীতি কেন? কারণ তিনি চেয়েছিলেন ভারত তার নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে চলবে, কোনো ব্লকের অধীনে না, ফার্স্ট ওয়ার্ল্ড না সেকেন্ড ওয়ার্ল্ড, কারুর না আমেরিকা না সোভিয়েত ইউনিয়ন, কারুর অধীনেই সে যাবে না। কিন্তু এতৎ সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি সময় এবং টাইমের পরিবর্তন, সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে। তার ফলে যে দেশ নির্জোট নীতিতে বিশ্বাসী এবং যে দেশ আগে হয়তো অন্য কারুর সঙ্গে মিত্রতা করেছিল, কিন্তু তার মিত্রতা পরিবর্তন হচ্ছে, পক্ষের পরিবর্তন হচ্ছে। কি, আমরা যদি ৭১-এর যে বাংলাদেশের যুদ্ধ, সেই সময় পাকিস্তানের সঙ্গে একটা তীব্র লড়াই হয়েছিল, তখন এই যেমন মানচিত্র কথা বলতে গিয়ে দেখুন আরেকটা নতুন দেশের আবির্ভাব হয়েছিল, নতুন বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান যেটা ছিল। এই রাজনীতিক নৈতিক যে লিডাররা, রাষ্ট্রপ্রধানের পরিবর্তন হচ্ছে। এবং একটা সময় ছিল যখন আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষে খুব অচ্ছুত মনে করা হতো, না আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা হাত মেলাবো না। কিন্তু এখন দেখুন ভারতবর্ষ এমন একটা পজিশনে চলে গেছে আন্তর্জাতিক স্তরে যে সবাই ভারতের বন্ধু। ভারত আমেরিকার সঙ্গেও বন্ধুত্ব, রাশিয়ার সঙ্গেও বন্ধুত্ব, বাংলাদেশের সঙ্গেও বন্ধুত্ব। পাকিস্তান কিন্তু তার শত্রু নয়, কিন্তু পাকিস্তান ভারতকে তার শত্রু মনে করে। এবং এই গতকালের আগের দিন, অর্থাৎ পরশু দিন, একজন এই যে হঠাৎ করে পুঞ্চে যে আক্রমণটা, আর্মির যে গাড়ির উপর যে আক্রমণটা হয়েছে এবং তাতে বেশ কয়েকজন যে বায়ুসেনা আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে, তা সেখানে জঙ্গিরা রয়েছে, জঙ্গিদের কাজ এটা, কিন্তু সেই জঙ্গিকে পোষণ কে করছে না, পেছনে রয়েছে পাকিস্তান। এর ফলে কি হচ্ছে যে এই যে জঙ্গি, ভারতবর্ষ বারবার এই জঙ্গি বিরোধী যে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ বারবার আওয়াজ তুলেছে, সবাইকে একত্রিত হতে বলছে। এবং একটা সময় ছিল প্রচুর অর্থ সাহায্য করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং আফগানিস্তানে জঙ্গিদের সাহায্য করেছিল, আল কায়দাকে সাহায্য করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। তার ফলে যে কি হচ্ছে, এই যে রাশিয়ার বিরুদ্ধে সাহায্য করেছিল, কিন্তু এই আল কায়দায় কিন্তু কি করলো, সেটা একটা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে
সেটা আমেরিকার ক্ষেত্রে বুমেরাং হয়ে গেল। কি বুমেরাং? না এই যে 9/11 যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর যে হানা, জঙ্গি হানা, তারপর থেকে বুশ প্রশাসনে ধ্যান জ্ঞান হয়ে উঠল যে কি করে জঙ্গিদের যে আক্রমণকে রুদ্ধ করা যায় এবং জঙ্গি দমন করা যায়। আমরা দেখেছি ওবামার সময়ে এই ওসামা বিন লাদেনকে তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যখনই আমেরিকা দেখছে যে আরে আমার তো নিজের তো বিপদ, আমি এতদিন কি ভুল করেছি, আমার নিজের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, তখন কিন্তু আমেরিকা পাকিস্তানের উপর যে এতখানি সদয় হয়েছিল সেই স্ট্যান্ড থেকে সরে আসছে। তাহলে এই যে পটভূমির পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির পরিবর্তন হচ্ছে, নীতিগত আদর্শের পরিবর্তন হচ্ছে। এবং দেখুন একসময় রাশিয়ার সঙ্গে চীনের একটা বৈরিতা ছিল, কিন্তু এখন আবার রাশিয়া আর চীন তারা কিন্তু একজোট হয়েছে, তাদের মধ্যে একটা একটা সমঝোতা হয়েছে। আবার ওদিকে চীন আবার ওই পাকিস্তানকে সাহায্য করছে। তাহলে কে কাকে কখন? মলদ্বীপে ভারতবর্ষ অনেক সাহায্য করেছিল, কিন্তু চীন তাকে কি করে আস্তে আস্তে তাকে নিজের কুক্ষিগত করবে বলে তাকে ভারত বিরোধী করে তুলেছে। কাজে এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু ভীষণ পরিবর্তনশীল। যাই হোক, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটা প্রথম বিশ্বযুদ্ধ যেমন সারা ইউরোপকে রক্তাক্ত করেছে, পাশাপাশি তার উপনিবেশগুলো তার থেকে বাদ যায়নি, একটা ইনডাইরেক্ট প্রভাব পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপনিবেশগুলো স্বাধীন হয়ে গেছে, কিন্তু হলে কি হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি, তার তো একটা যুদ্ধ শুধুমাত্র প্রতিরক্ষার দৃষ্টিতে দেখলে হবে না, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সবকিছু একটা বিরাট ক্ষত। এবং এই যে ইন্টারন্যাশনালি এই ওয়ারকে বন্ধ করার জন্য একটা অনুভব করা হয়েছিল, একটা সারা পৃথিবীর যে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। তারই ফলশ্রুতি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ কতখানি সার্থক হয়েছে, তার কতখানি ব্যর্থতা, সেই ব্যর্থতার সার্থকতার মধ্যে দিয়েই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তার পথ চলেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একটা জ্বলন্ত যে সমস্যা, সেই সমস্যাকে মোকাবিলা করতে গেলে অনেক পরিবর্তন করতে হবে। তাকে যে নিরাপত্তা পরিষদের মেম্বারদের সংখ্যা বাড়াতে হবে, আর সাধারণ সভা তো এখন অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, যে নতুন নতুন যে বিভিন্ন রাষ্ট্রগুলি যেগুলো আস্তে আস্তে উন্নয়নশীল থেকে উন্নতির থেকে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু দরজা খোলা রাখতে হবে। তবে আনডাউটেডলি কেবলমাত্র শান্তি স্থাপন বা পিসকিপিং এই নিজেকে সীমাবদ্ধ রাখিনি, আস্তে আস্তে এই যে সংখ্যালঘুদের জন্য, নারীদের জন্য নিরাপত্তা পরিষদ এবং শিশুদের জন্য অনেক কিছু, তার যে ভূমিকা তাদের উন্নয়নের জন্য সারা পৃথিবী জুড়ে, যেমন আমরা ইউনিসেফ এর কথা বলতে পারি, সারা পৃথিবী জুড়ে একটা কিন্তু যে সাহায্য এবং তার যে মানবিক ভূমিকাটা, সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। যাই হোক, আমরা এবার শুরু করছি। অনেক ইন্ট্রোডাকশন হলো, সেখানে গোটা এটাই করা হয়েছে ভেতরটা। তাহলে কলোনাইজেশন কাকে বলে, ডিকলোনাইজেশন কিভাবে হলো, কিভাবে ঔপনিবেশিকবাদের সমাপ্তি হয়ে ডিকলোনাইজেশন হচ্ছে,
সেইটা আমরা পড়লাম, এবং কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে শোষকের অত্যাচারে, শাসকের অত্যাচারের বিরুদ্ধে শোষিত রুখে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর যে তার তীব্রতা বৃদ্ধি পেয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিকবাদের অবসান হয়েছিল, সেটাও আমরা বলেছি। এবং প্রধান যে ঔপনিবেশিক শক্তি কারা ছিল তাও বলেছি। যে আর এই আমেরিকা এবং রাশিয়া তারা কিন্তু ঔপনিবেশিকবাদের তারা একেবারেই সমর্থক ছিল না, এবং কিভাবে ভারতের যে এবং অন্যান্য জায়গায় যে জাতীয়তাবাদী নেতারা, বিপ্লবীরা, তারা অ্যান্টি যে কলোনিয়ালিজমের যে প্রতি মানুষের যে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিদেশের মাটিতে পর্যন্ত গিয়েছেন, সেই আলোচনাও করেছি। এবং উপনিবেশবাদের অবসান হওয়ার পর আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন কেন এত উৎসাহী হয়ে পড়েছিল, কেন দুটো শক্তিধর রাষ্ট্র যুযুধান দুটো বিপরীত শিবিরে পরিণত হলো, কিভাবে আমেরিকা তার প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলো এই নতুন যে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির উপরে, সে কথাও আমরা আলোচনা করেছি। এবং ঠান্ডা লড়াই পর্বে পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকার সঙ্গে সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের কিভাবে একটা কোল্ড ওয়ার শুরু হয়েছিল, এবং তৃতীয় বিশ্বের একাধিক রাষ্ট্র যখন আবির্ভূত হলো, তার ফলে এই বাইপোলারিজম ভেঙে গিয়ে মাল্টিপোলারিজমের সৃষ্টি হলো। এই যে বিভাজন, সেটা নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকে বলছেন আমেরিকা, রাশিয়া ব্যতীত বর্তমানে চীন এক তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। চীন রাশিয়া ব্লকের পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীনে পশ্চিম ইউরোপীয় ব্লকের অস্তিত্বের কথা সবাই মেনে নিয়েছেন। এটা আমরা জানি যে কোল্ড ওয়ার পর্বেও এই ব্লকটা ছিল। তা এই উপনিবেশবাদের অবসানে রাশিয়া কিভাবে সাহায্য করেছে, কমিউনিস্ট ইউনিভার্সিটি অফ টয়লার্স এর কথা বলেছি, যে হোচিমিন সেখানে কিভাবে তিনি প্রশিক্ষণ লাভ করেছিলেন সে কথা বলেছি। শুধু হোচিমিন নয়, এবং আরো অনেক বিপ্লবী নেতা সেখানে প্রশিক্ষণ লাভ করেছে অ্যান্টি কলোনিয়ালিজমের যে কিভাবে সেটাকে কার্যকরী করা যায় সেই আন্দোলনকে, সে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। 1927 ব্রাসেলসে এই বিষয়ে একটা কংগ্রেস হয়েছিল, প্রথম আন্তর্জাতিক কংগ্রেস সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের বিরুদ্ধে। ঠান্ডা লড়াই পর্বে অনেক রাষ্ট্রই সোভিয়েত আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 71-এর মানে 70-এর দশকে কিভাবে ধীরে ধীরে ভারত সোভিয়েত ইউনিয়নের কাছাকাছি এসেছে, এবং পাকিস্তান আমেরিকার ছত্রছায়ায় এসেছিল, এবং কিভাবে মানচিত্রগুলোর পরিবর্তন হয়েছে ডিকলোনাইজেশনের পর, এবং এই মানচিত্রের পরিবর্তনকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতি উত্তপ্ত হচ্ছে। এই যে কাশ্মীর ইস্যু, এটা তো একটা, এটাকে পাকিস্তান এটা আন্তর্জাতিক ইস্যু করতে চাইছে, কিন্তু ভারত বলছে এটা আমার আভ্যন্তরীণ সমস্যা। একইভাবে অরুণাচলে চীনের সঙ্গে বিরোধ, এমনকি লে লাদাখ অঞ্চলেও চীন, সেখানে চীনের সঙ্গে একটা ভারতীয় সোলজারদের সঙ্গে চীনের সোলজারদের একটা হাতাফাই হয়েছিল, অর্থাৎ স্কিরমিশ হয়েছিল। সেটাও কিন্তু এই জায়গাটা যেন তেন প্রকারেণ চীন চাইছে যে ভারতের অঞ্চলটাকে দখল করতে। কিন্তু এই আবহে নেহেরুর নির্জোট নীতি বিশেষ গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন সম্মেলন হয়েছিল। 1955 বান্ডুং সম্মেলন একটা বিশেষ উল্লেখযোগ্য, এবং এখানে এই নির্জোট নীতির মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চশীল, তার মধ্যে এই যে পারস্পরিক সমঝোতা, এটা কিন্তু একটা পিলার। এবং নেহেরু তিনি মনে করতেন
যে এই নির্যোগ নীতির মাধ্যমে একটা অখণ্ড বিশ্ব, সার্বজনীন বিশ্বের প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু সেই নির্যোগ নীতি তো এখন অনেকটাই সেটা সেই নির্যোগ নীতি থেকে ভারত সরে এসেছে, কিন্তু ভারত কিন্তু কখনো কোনো দেশের উপর আক্রমণ করেনি, কিন্তু কোনো দেশ যদি আক্রমণ করে ভারত কিন্তু তার প্রতিরোধ করেছে। আর ফ্রান্সিস ফুকুয়ামার মতে যে ঠান্ডা লড়াইয়ের অবসানে বিশ্ব রাজনৈতিক মানচিত্রে কিরকম পরিবর্তন এসেছিল না কমিউনিজমের ধ্বংস হয়। মূলত গর্বাচভের পেরেস্ট্রোইকা, গ্লাসনস্ট, পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন, বার্লিন প্রাচীরের পতন, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ভাঙনই কিন্তু দায়ী। এবং অনেকে বলছেন যে বিশ্ব এখন জিও পলিটিক্যাল নয়, জিও ইকোনমিক ভাগে বিভক্ত। জাপানের নেতৃত্বাধীনে একটা ব্লক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম গোলার্ধের ব্লক, জার্মানি কেন্দ্রিক ইউরোপীয় ব্লক, এবং চারটি শক্তিধর রাষ্ট্র, বাস্তববাদীরা বলছে চারটি শক্তিধর রাষ্ট্র আছে, রাশিয়া, আমেরিকা, চীন, ইউরোপ। এবং এই যে চেঞ্জ হচ্ছে, চীনের বিরুদ্ধে ইউরোপ, আমেরিকা ও রাশিয়ার জোট, চীন ও ইসলামিক জগতের জোট, এর বিরুদ্ধে রাশিয়া ও ইউরোপের জোট, অর্থাৎ এক একজনের এই যে একটা কালেকটিভ সিকিউরিটি, যৌথ নিরাপত্তা উদীয়মান, চীনের বিরুদ্ধে আমেরিকা, জাপান, ভারতের জোট, রাশিয়া এখানে নিরপেক্ষ। আমেরিকাকে এশিয়া থেকে বিতাড়িত করার জন্য চীন, জাপান, কোরিয়ার চুক্তি হয়েছিল এক সময়। অধুনা আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের চুক্তি কেন? দক্ষিণ চীন সাগরে চীন আস্তে আস্তে নিজের শক্তি বৃদ্ধি করছে, সেটাকে বন্ধ করতে হবে। আর এই যে ট্রেড সেন্টারের উপর যে জঙ্গি আক্রমণ, সেটা বলছে যে ধর্মের যে একটা ব্লক, অর্থাৎ ইসলাম এবং যে ক্রিশ্চিয়ানিটি, এর মধ্যে একটা লড়াই। কিন্তু এই ট্রেড সেন্টারের আল কায়দা আক্রমণের পরই আমেরিকার গৌরব থেমে উদীয়মান হয়ে যায় এবং তার শ্রেষ্ঠত্বের দিন শেষ হয়। একটা দিন হয়তো আসবে যখন গ্লোবাল ভিলেজে পরিণত হবে এই বিশ্ব, কারণ টেলিযোগাযোগ বৃদ্ধি এখন এমন বেড়ে গেছে, এই টেলিযোগাযোগ, যে রিমোট, পৃথিবীর রিমোটেস্ট পার্টেও এখন আমেরিকার জনপ্রিয় টিভি অনুষ্ঠান লোকে শুনতে পাচ্ছে, সেখানকার পপুলার সিঙ্গারদের ভিডিও, ডিভিডি দেখতে পাচ্ছে, এবং আস্তে আস্তে ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে। তাহলে কি কি মডেল হলো? একটা হচ্ছে 3 ব্লক জিও ইকোনমিক মডেল, রিভাইটালাইজড ব্যালেন্স অফ পাওয়ার মডেল, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন মডেল, ডিক্লাইনিস্ট থিওরি। এবং ওয়াল্টার রাসেল মিড, লেস্টার থারো, চার্লস ক্রথমার, রবার্ট পেপ প্রমুখ যে বিশেষজ্ঞরা এই বিভিন্ন মতামত দিয়েছেন। তো যাই হোক, যে 1941-এর 12ই আগস্ট আটলান্টিক সনদে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বলা হলো যে একটা অর্গানাইজেশন তৈরি হবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং তারপরের বছর সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপনের কথা ঘোষণা হয়। 1945-এর 26শে এপ্রিল থেকে 26শে জুন 50টি দেশের প্রতিনিধিদের উপস্থিতি জাতিপুঞ্জের সনদ রচিত হয়। 24শে অক্টোবর এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং সারা বিশ্বে শান্তি স্থাপনই হচ্ছে এই সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, এবং এইটাকে পিস কিপিং অ্যাক্টিভিটিস বলে। আমরা দেখেছি যে যখন শ্রীলঙ্কাতে যখন ভীষণ একটা এথনিক্যাল প্রবলেম হলো, তখন সেই পিস কিপিং ফোর্স পাঠানো হয়েছিল। এছাড়া জাতিপুঞ্জের অন্যান্য কাজের মধ্যে মানবাধিকার সংরক্ষণ, বিবাদ সংবাদের শান্তিপূর্ণ মীমাংসা, যৌথ নিরাপত্তা প্রতিষ্ঠা ইত্যাদি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্গগুলোর মধ্যে আমরা সাধারণভাবে সাধারণ সভা, সিকিউরিটি কাউন্সিল, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, সেক্রেটারিয়েট এবং সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এছাড়া হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক
প্রভৃতির বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া এই 71 আর্টিকেল অনুসারে এনজিওদের প্রভাব কিন্তু আন্তর্জাতিক স্তরে বিরাট গুরুত্ব পেয়েছে এবং এদেরকে থার্ড ইউএন বলা হচ্ছে। তাহলে যেই অ্যারেনাতে বসে ইউএন এর যে সদস্য রাষ্ট্ররা বিতর্ক করে ওটাকে ফার্স্ট ইউএন বলছে, জাতিপুঞ্জ আর তার বিশেষ এজেন্সিগুলিকে সেকেন্ড ইউএন বলছে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ নিজের কেবলমাত্র যুদ্ধ নিবারণ প্রশ্নে নয়, পৃথিবীর বৃহত্তর কল্যাণের জন্য একটা তাগিদ অনুভব করছে এবং তৃতীয় দুনিয়ার মানব সমাজের যে একটা বিকল্প ঐতিহ্য গড়ে তোলার জন্য মানব কল্যাণের বিভিন্ন প্রকল্পে নিজেদেরকে কাজে লাগানোর জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জ বিশেষভাবে অ্যাক্টিভ। আর মানবাধিকার রক্ষার ক্ষেত্রে 1948 জাতিপুঞ্জের সাধারণ সভায় সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর তৈরি হয়েছিল। অর্থাৎ তাদের মতে যে যুদ্ধ কেবলমাত্র একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে, তাদের শারীরিক ক্ষতি, তাদের মানসিক ক্ষতি, তাদের সামাজিক ক্ষতি। এই যে যখন আমেরিকা যখন পারমাণবিক অ্যাটম বম ফেলেছিল হিরোশিমা নাগাসাকি, তার যে ক্ষতিটা সেটা কিন্তু বহু দশক ধরে সেখানকার মানুষ ভোগ করেছে। কতগুলি সমস্যা আছে, সাইপ্রাস সমস্যা, লেবানন বনাম জর্ডান সমস্যা, তাইওয়ান বনাম চীন বিরোধে জাতিপুঞ্জ সাফল্য পেয়েছে। তো বার্লিন সমস্যা, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার অভ্যুত্থানে আংশিক সাফল্য পেয়েছে। তো ইন্দোচীনের গৃহ বিপ্লব, নাইজেরিয়ার গৃহযুদ্ধ প্রভৃতিতে তার ব্যর্থতা লক্ষণীয়। তাহলে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক অর্গানাইজেশন ইউএনও, তাহলে ইউএনও কি করবে? কারণ যখনই পিসকিপিং ফোর্স পাঠানোর কথা হচ্ছে তখন যদি সিকিউরিটি কাউন্সিলে যদি একটা ভেটো প্রয়োগ করা হয়, ভেটোটা কিন্তু তাকে অনেক ক্ষতি করছে ইউএনও। বর্তমানে অনেক জ্বলন্ত সমস্যা আছে এবং সেই সমস্যার মোকাবিলা করতে গেলে রাষ্ট্রপুঞ্জের অভ্যন্তরীণ সংস্কার আনতে হবে, স্থায়ী সদস্য বাড়াতে হবে নিরাপত্তা পরিষদে, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকার মতো উদীয়মান দেশগুলিকে সংযুক্ত করতে হবে। তাহলে আন্তর্জাতিক যে একটা সংগঠন তার একার পক্ষে, সেখানে তার সদস্য রাষ্ট্ররা রয়েছে, কিন্তু সেই সদস্য রাষ্ট্ররা তাদের স্বার্থ অনুসারে কাজ করে। যেমন রাশিয়া, সে তো মেম্বার, তাহলে এই যে রাশিয়া কনস্ট্যান্ট ইউক্রেনের উপর বোমা ফেলে চলেছে, সেখানে মানুষ, তাহলে এই যে সেখানে দুটো যুযুধান শক্তি হচ্ছে, লড়াইটা কার আদর্শের সঙ্গে? সেখানে পুতিনের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান, কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে শৈশব, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার যৌবন, সেখানকার বার্ধক্য, সেখানকার অর্থনীতি, সেখানকার সমাজ সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে এটার জন্য কি করতে হবে? নিরাপত্তা পরিষদে এমন অনেক সদস্যকে আনতে হবে যাতে এই যে আমেরিকা, রাশিয়া, চীন এবং ব্রিটেন, ফ্রান্স, এদের স্বার্থের বাইরেও এমন কিছু নিউট্রাল দেশ থাকবে যারা এই সকল দেশে যুদ্ধ অবসানের কথা বলবে। এই প্রসঙ্গে আমরা ভারতবর্ষ কিন্তু স্থায়ী সদস্য নয় নিরাপত্তা পরিষদে, কিন্তু ভারতবর্ষ কিন্তু সমানেই একটা মিডিয়েটর, একটা পাওয়ার হিসাবে কাজ করে চলেছে। তাহলে আবার এদিকে আপনারা দেখুন যে ইসরায়েল সমানে গাজার উপর, ইসরায়েল আর গাজার যে এই যে লড়াই, কত মানুষ মারা গেছে, কত শক্তি ক্ষয় হচ্ছে,
কত সম্পদ বিনষ্ট হচ্ছে, কত শিশু মারা গেছে, এই যে প্রতিদিন যে ছবিগুলি, তাহলে এখানে তো প্রশ্ন আসে, তাহলে কি করছে ইউএনও? ইউএনও যদি তাকে সমানে সংযত হওয়ার সংযত হতে বলছে, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে অস্ত্র থামাতে বলছে, কিন্তু পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যখন তাকে থামানো যাচ্ছে না। এইভাবে যে সারা পৃথিবী জুড়ে একটা উত্তাপ সৃষ্টি হয়ে গেছে। এবং আজকের কাগজে আমরা দেখলাম যে পুতিন তিনি বলছেন পারমাণবিক যুদ্ধ অবশ্যম্ভাবী। কেন না, আমেরিকা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিকভাবে সাহায্য করছে, সেই আবার কোল্ড ওয়ারের সময়কার যে ইনডাইরেক্ট হেল্প। কারণ তার ফলে পুতিন কি বলছে, পুতিন এবার মনে করা হচ্ছে যে পুতিন এবার যে অস্ত্র সাজাচ্ছে তার টার্গেট কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। যদিও অনেকে বলছেন যে এটা একটা মহড়া, এটা ব্ল্যাকমেইল করা হচ্ছে, এতে ভয় দেখানো হচ্ছে, যাতে ইউক্রেনও ভয় পায়, আমেরিকাও ভয় পায়। কিন্তু সত্যি যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, পারমাণবিক যুদ্ধ, তাহলে কি আমরা যেভাবে বসে এই ঠান্ডা ঘরে বসে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করছি, তাহলে কি সেই দিনটা কি খুব দূরে নয়, যেদিনকে সারা পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে, সভ্যতা শেষ হয়ে যাবে? এই সময় রবীন্দ্রনাথকে আমাদের বড় প্রয়োজন। যে রবীন্দ্রনাথ বিশ্বপ্রেমের কথা বলেছিলেন, যে রবীন্দ্রনাথ যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন, এবং এই যে বৈশাখ মাসটা, সেই বৈশাখ মাসে আমরা বিশেষ করে আমরা রবীন্দ্রনাথকে 25শে বৈশাখ তার জন্মদিন, তাকে স্মরণ করব, এবং পাশাপাশি যে তার যে কবিতা, তার যে প্রেম, তার যে প্রেমের বাণী, সমঝোতার বাণী দিয়ে কি করে এই বিশ্বকে আবার শান্তির বিশ্বে পরিণত করা যায়, সেই আশা করব। এই বলে আমি আমার বক্তব্য